আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমাদের গতি অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস পার্ট 1। আজকের লেকচারে আমরা গতি চ্যাপ্টারের কিছু বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরগুলোতে বোর্ডে এসেছে এরকম। গত ক্লাসগুলোতে আমরা অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম গতি চ্যাপ্টারের। আশা করি গত ক্লাসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? সাইকেলের প্যাডেল মানে হচ্ছে সাইকেলের চাকা। সাইকেলের চাকার গতি একটি ঘূর্ণন গতি। ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া গাড়ির গতি কেমন গতি? আমরা যদি একটি গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনি, কারণ ঘূর্ণায়মান চাকা একটি ঘূর্ণন গতি না আনলে এই যে বিবেচনায় যদি আমরা না আনি, তাহলে গাড়ির প্রতিটি বস্তুকণা গাড়ির সাথে একই দিকে একই গতিতে চলতে থাকে, যা একটি চলন গতির উদাহরণ বা চলন গতির সবথেকে ফুলফিল করে। তার মানে ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া গাড়ির গতি একটি চলন গতি। একটি বাষ্পকে ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে সেটি একটি চলন গতি। কারণ এই ক্ষেত্রে বাষ্পকে যখন ধাক্কা দেওয়া হয়, তখন বাষ্পের প্রতিটি বস্তুকণা একই সাথে একই দিকে মুভ করে। বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে ঘূর্ণন গতি। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার ও সরলরৈখিক হতে পারে? পর্যায়বৃত্ত গতি। এরপর দেখো পরেরটা, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি হচ্ছে সরল স্পন্দন গতি। গতির এই উদাহরণগুলো আমরা পূর্বের লেকচারে পড়িয়েছে। যে কোনটা কোন গতি, কোন গতির কি কি উদাহরণ, কোন গতির শর্ত কি কি, এই জিনিসগুলো আমরা পূর্বের ক্লাসে পড়িয়েছি। দেখো এখানে স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি যে একটি সরল স্পন্দন গতি, এবং সরল স্পন্দন গতির শর্ত হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এই জিনিসগুলো পূর্বের লেকচারে পড়ানো হয়েছে। আমরা যদি একটি স্প্রিং আঁকি এবং এই স্প্রিংটাকে যদি আমি টেনে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে এই পজিশনে আনি, তাহলে আমি যতটুকু পরিমাণ সরণ ঘটালাম, অর্থাৎ সরণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই ত্বরণটা বৃদ্ধি পাবে। এরপরে আমরা যখন এই পজিশনে আনার পর স্প্রিং ছেড়ে দেব, তখন ওই ত্বরণটা, যে ত্বরণটা সরণ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়েছিল, ওই ত্বরণটার কারণে এই স্প্রিংটা আবার ওর সাম্যাবস্থানের দিকে মুভ করবে। আমরা ধরে নিচ্ছি যে এই পজিশনটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থান। তাহলে দেখা যাচ্ছে যে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক, কিন্তু কাজ করে কোন দিকে? সরণের বিপরীত দিকে। অর্থাৎ তুমি সরণ ঘটালে এই দিকে, কিন্তু ওই ত্বরণটা কাজ করলো কি? সাম্যাবস্থানের দিকে। যার কারণে ওই ত্বরণটার কারণে যখন আমি এই পজিশনে এনে স্প্রিংটা ছেড়ে দিচ্ছি, তখন ওই স্প্রিংটা আবার সাম্যাবস্থানের দিকে একটি ত্বরণ লাভ করছে, বা ওর সাম্যাবস্থানের দিকে আবার সরণ হচ্ছে। এরপর দেখো, দোলনায় দুলতে থাকা শিশুর গতি একটি সরল স্পন্দন গতি। কারণ দোলনায় দুলতে থাকা শিশুর গতি হচ্ছে দোলনাটাকে আমরা একটি সরল দোলকের মতো দুলতে থাকে। তো সরল দোলকের ওই গতিটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। সূর্যের চারদিকে পৃথিবীর গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কারণ সূর্যের চারদিকে পৃথিবী একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, যা একটি পর্যায়বৃত্ত গতির সত্যকে ফুলফিল করে। নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? স্কেলার রাশি ও ভেক্টর রাশির ওই লেকচারটিতে আমরা ভেক্টর রাশি মনে রাখার জন্য একটি ছন্দ দিয়েছিলাম, যে ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমে। এই ছন্দটার ভিতরে সমস্ত ভেক্টর রাশিগুলো রয়েছে। ওখান থেকে আমরা দেখতে পাবো যে ভরবেগ, সরণ এবং ওজন, এই তিনটা হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো এখানে বল হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোনটি স্কেলার রাশি? চাপ হচ্ছে স্কেলার রাশি। নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি। দেখো, আমি স্কেলার রাশি ও ভেক্টর রাশির ওই লেকচারটিতে বলেছিলাম যে এরকম স্কেলার রাশি ও ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি নয়, নিচের কোনটি ভেক্টর রাশি, এরকম অনেকগুলো প্রশ্ন বিগত বছরে এসেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ থেকে এই প্রশ্নগুলো বিগত বছরে এসেছে। নিচের কোনটি স্কেলার রাশি? কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। দেখো পরেরটা, একটি বস্তুর সোজা পথে 20 মিটার অতিক্রম করলো। দেখো একটি বস্তু আঁকলাম, ও সোজা পথে 20 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই থেকে এইটুকু আমি ধরে নিলাম 20 মিটার, এবং একই পথে 8 মিটার ফিরে আসে। তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত হবে? দেখো
এখান থেকে এখানে 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর আবার এইখান থেকে ও 8 মিটার দূরত্ব ওই একই পথে অতিক্রম করলো, তাই না? ওই দেখো একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব ও সরণের পার্থক্য কত? দেখো তাহলে আমি যদি দূরত্বের কথা কল্পনা করি, যে দূরত্ব দেখো, ও আহ ও এই যে 20 মিটার দূরত্ব, এই যে এ বিন্দু আর বি বিন্দু ধরে নিলাম, এ থেকে বি বিন্দুতে 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর আবার বি থেকে ওই একই পথে 8 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে ওর মোট দূরত্ব কত অতিক্রম করেছে? 20 প্লাস 8 মানে 28। আর সরণ কত হলো? সরণ আমরা জানি বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দূরত্ব। তাহলে আহ বস্তুর আদি অবস্থান ছিল এ এবং শেষ অবস্থান হচ্ছে বি। তো এই বস্তুটা এ থেকে যাত্রা শুরু করে বি তে গিয়ে আবার ওই একই পথে 8 মিটার দূরত্ব অতিক্রম করে এই পজিশনে আসলো, তাই না? তাহলে বস্তুর আদি অবস্থান হচ্ছে গিয়ে এইটা এবং শেষ অবস্থান হচ্ছে সি। তাহলে এইটুকু হচ্ছে বস্তুর সরণ। তাহলে সরণ হচ্ছে 20 মাইনাস 8। তাহলে এখানে আসবে 12। তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য হচ্ছে 28 মাইনাস 12 হলো। দেখো 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। তাহলে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? আচ্ছা, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে, অর্থাৎ এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে আসতে ওর সময় লাগে কত? 2 মিনিট। তাহলে 1 মিনিট ঘোরার পর তার সরণ হবে, তাহলে পুরাটা ঘুরতে যদি 2 মিনিট লাগে, তাহলে অর্ধেক ঘুরতে লাগবে 1 মিনিট। তার মানে এই বৃত্তটার অর্ধেক হচ্ছে এই যে এই এ থেকে এই বি, এইটুকু হচ্ছে এই বৃত্তটার অর্ধেক। তার মানে ও সরণ হচ্ছে এই যে আদি বিন্দু হচ্ছে এ এবং শেষ বিন্দু হচ্ছে বি, তাহলে সরণ হচ্ছে বৃত্তের ব্যাসের সমান, তাই না? তো বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে হচ্ছে গিয়ে 100। তো ব্যাসার্ধ যদি 100 হয়, ব্যাস কত হবে? ব্যাস হবে 2r, তাই না? তাহলে 2 ইনটু আর ব্যাসার্ধ দেওয়া আছে 100, তাহলে মোট 200, তাই না? তো সরণ হবে 200 মিটার। দেখো এরপরে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠে আহ 2.5টা পাক ঘুরলো, তার সরণ কত হবে? কি দেওয়া আছে? 100 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, এই থেকে এইটুকু আর দেওয়া আছে 100 মিটার এবং বলা আছে যে মোট 2.5 পাক দেয়। তাহলে আমি যদি এই বিন্দুটাকে ধরি এ, অর্থাৎ এ বিন্দু থেকে ঘুরে আবার এ বিন্দুতে আসলে একটা পাক সম্পন্ন হবে, যেখানে সরণ কি? 0। আবার এ বিন্দু থেকে ঘুরে আবার সম্পূর্ণ বৃত্তটা ঘুরে এ বিন্দুতে আসলে 2টা পাক সম্পন্ন হবে, তখনও হচ্ছে সরণ 0। কিন্তু এ বিন্দু থেকে ঘুরে ও যখন আবার 0.5 অর্থাৎ হাফ পাক সম্পন্ন করবে, তখন ও একদম এই বিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে এসে পৌঁছাবে। এক্ষেত্রে তার সরণ হবে এই এ বিন্দু থেকে, আমি যদি এই বিন্দুটা ধরে নেই বি, এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর সরলরৈখিক দূরত্বটাকে বৃত্তের কি নির্দেশ করছে? বৃত্তের ব্যাস নির্দেশ করছে, তাই না? তো ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে 100, তো ব্যাস হবে 2r, মানে 2 ইনটু 100, 200 মিটার। তার মানে 2.5 পাক ঘুরলে ও বৃত্তের ব্যাসের সমান সরণ হবে। বাঁকা পথে গতিশীল বস্তুর আদি অবস্থানে সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি? আচ্ছা, বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, যদি সোজা পথে হতো তাহলে ওইটা হতো কি? সোজা পথে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্বকে আমরা বলি সরণ। কিন্তু পথটি যদি আঁকা বাঁকা হয়, তাহলে আমরা বলি সেটাকে অতিক্রান্ত দূরত্ব। দেখো পরেরটা, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? আমি ধরে নেই যে দিকগুলো আমি আগে ধরে নেই, যে সোজা উত্তর দিকে আমি যদি এটাকে ধরি উত্তর, আমি এটাকে ধরলাম দক্ষিণ, আমি এটাকে ধরলাম পূর্ব, আমি এটাকে ধরলাম পশ্চিম। তাহলে বলা আছে যে গাড়ি
আমি ধরে নিলাম এই অবস্থানটা থেকে এই স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেল। দেখো 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে, দেখো সোজা পূর্ব দিকে গেল 8 মিটার। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? দেখো তো, অতিক্রান্ত দূরত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে 6 মিটার দূরত্ব অতিক্রম করলো এর উত্তর দিকে, এরপরে পূর্ব দিকে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই প্রকার 6 প্লাস 8 এর যোগফল হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আসবে 14 আর সরণ হচ্ছে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। বস্তুর আদি অবস্থান হচ্ছে এইটা, বস্তুর আদি অবস্থান হচ্ছে এইটা এবং শেষ অবস্থান হচ্ছে এটা। তাহলে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্ব হচ্ছে এই যে এই রেখাটা। তাহলে এই যে এই রেখাটাই হচ্ছে কি বস্তুটির সরণ, তাই না? তো আমরা যদি সরণকে এস ধরে নেই, তো সরণ হচ্ছে এটা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তো সমকোণী ত্রিভুজের এই যে এই বাহুটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাই না? তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এখানে আনসার আসবে 10। তাহলে এবার দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য হচ্ছে 14 মাইনাস 10 4 মিটার। আনসার হচ্ছে গ। এরপর দেখো পরেরটা, 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? আমি একটি বৃত্ত ধরে নিলাম এবং বৃত্তটির ব্যাস দিয়ে দিছে হচ্ছে 10 মিটার। বৃত্তটির ব্যাস যদি 10 মিটার দিয়ে দেয় এর মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত? 5, তাই না? ব্যাসার্ধ হচ্ছে 5। আর বলা আছে এই বৃত্তটির পরিধির 1/4 অতিক্রম করছে। তো পরিধির 1/4 মানে হচ্ছে যে এই যে এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এই বৃত্তটাকে আমি ধরলাম, এই বৃত্তটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি দেখো, তাহলে বৃত্তটা হবে এরকম, তাই না? পরিধির পুরাটা বা পরিধির 1/4 অতিক্রম করা মানে হচ্ছে এই যে আমি যদি এই বিন্দুটাকে ধরি বি বিন্দু, তাহলে এই যে এ থেকে এই বি তে আসবে, তাই না? তো এটা হচ্ছে 1/4, তাই না? তো 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? দেখো আমাদের আমাদের বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছিল 10, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বের করলাম 5। তাহলে এই থেকে এইটুকু যদি হয় 5 মিটার, এই যে এই থেকে এইটুকুই হবে কি 5 মিটার, তাই না? তো আমাদের সরণ বের করতে বলছে। সরণ হচ্ছে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। এর মানে এই যে এ থেকে বি এর দিকে এই যে রেখাটা আমি আঁকলাম এই রেখাটাই হচ্ছে কি সরণ। তাহলে আমরা যদি সরণ বের করতে হয় তাহলে এই যে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা জানি অতিভুজ হচ্ছে অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আনসার আসবে 5√2। তো 5√2 কে যদি আমরা পয়েন্টে নিই তাহলে এখানে আসবে 7.071 মিটার। আনসার হচ্ছে খ। দেখো পরেরটি, বেগের মাত্রা কোনটি? আমরা বেগের মাত্রা অনেকবার পড়েছি। বেগের মাত্রা হচ্ছে LT−1, এই যে গ। এরপর দেখো পরেরটি, নিচের কোনটি স্কেলার রাশি? দ্রুতি স্কেলার রাশি আমরা পড়েছি। অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, তাই না? এর সাথে দ্রুতির সাথে আমরা কিন্তু বেগও পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলেছিলাম এবং অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলেছিলাম। আমরা পড়েছি। দেখো 5 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? সরি, 54 কিলোমিটার পার আওয়ার সমান কত সেকেন্ড? তো 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমার 54 কে 1000 দিয়ে গুণ করতে হবে। কারণ 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার। আর আওয়ার এই যে
ঘন্টাকে যদি আমাদের সেকেন্ডে নিতে হয় তাহলে আমাদের ৩৬০০ দিয়ে ভাগ করতে হবে। মানে ১ ঘন্টায় ৩৬০০ সেকেন্ড। তো এইটা দেখো এইটা করলে আনসার আসবে 15 মিটার পার সেকেন্ড। দেখো আনসার হচ্ছে খ। আশা করি আজকের প্রতিটি এমসিকিউ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আম আ আদ আ এমসিকিউ সলভ গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।